মানুষের ভাগ্য বদলাতে চায় সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। দুর্নীতি দূর করতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা। ঈদে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো ছাড় নেই, হুঁশিয়ারি মন্ত্রীদের। চাঁদাবাজি বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ চায় এফবিসিসিআই, গণতান্ত্রিক পরিবেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশা। দেখছিলেন ক্রম সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মকর্তা কর্মচারীদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী কার্যালয় এবং অধীনস্থ দপ্তর ও সংস্থার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে প্রথমবারের মতো মতবিনিময়ে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, রাষ্ট্র এবং জনগণের কল্যাণে রাষ্ট্রের গোপনীয়তা এবং নিয়মানুবর্তিতা বজায় রেখে কাজ করতে হবে। দেশের মানুষ বিপুল ভোটে নির্বাচিত করে 5 বছরের জন্য বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। স্মরণ করিয়ে দেন, এই দায়িত্ব তখনই সঠিকভাবে পালন করা যাবে যখন প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা যথাযথভাবে সহায়তা করবেন। তারেক রহমান বলেন, তার সরকারের মূল লক্ষ্য সুখী সমৃদ্ধ দেশ গঠন। দেশ থেকে দুর্নীতি দূর করতে কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য, মানুষের নিরাপত্তা সহ বিভিন্ন খাতে নিজের পরিকল্পনা বাস্তবায়নে তার সরকার অঙ্গীকারাবদ্ধ। আপনাদের সকল কাছে আমার অনুরোধ থাকবে যে অবশ্যই আপনার স্ব অবস্থান থেকে যেখানে গোপনীয়তার বিষয় থাকবে সেখানে দয়া করে আপনারা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে গোপনীয়তা রক্ষা করবেন, যাতে করে দেশ, রাষ্ট্র কোনো বিব্রতকর অথবা এমন কোনো অবস্থায় না পড়ে যেখানে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতে পারে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রত্যেকটি ডিপার্টমেন্টের ডিসিপ্লিনের কিছু রুলস এবং রেগুলেশন আছে। আমার প্রত্যাশা থাকবে আপনাদের কাছে সেই রুলস এবং রেগুলেশনগুলো, ডিসিপ্লিনের ক্ষেত্রে আমরা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করব। ডিসিপ্লিনগুলোকে আমরা যদি মেনে চলি, স্বাভাবিকভাবে এটি আস্তে আস্তে মানুষের মধ্যে এই জিনিসগুলো ছড়াতে শুরু করবে এবং আমাদের পক্ষে সম্ভব হবে জাতিকে একটি ডিসিপ্লিন জায়গায় নিয়ে আসার জন্য। আমার মনে হয় আমি যতটুকু বলতে চেয়েছি আপনাদের কাছে, আমি যতটুকু বোঝাতে চেয়েছি আপনাদের কাছে, আমি যতটুকু সহযোগিতা চেয়েছি আপনাদের কাছে, আগামী যে দিনগুলো আমাদের সামনে আসবে, আমি দৃঢ়ভাবে আশাবাদী আপনাদের সকল রকম ইনশাল্লাহ সহযোগিতা আমি আপনাদের কাছে পাবো। আমার সরকার আপনাদের সকলের কাছে সহযোগিতা পাবে। আসুন আমরা সকলে যে যাবার অবস্থান থেকে আমরা কাজ করি, আমাদের এই দেশটিকে একটু হলেও যাতে আমরা পরিবর্তন করতে পারি ভালোর দিকে। সকল উপস্থিতবৃন্দ, দুর্নীতিকে অতীতে বিএনপি কখনো প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, যার যেটা কাজ সে সেটা করবেন, যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে। দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। এ সময় 2027 সালের মধ্যেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজ চালুর প্রতিশ্রুতি দেন মন্ত্রী। মাদক নিয়ন্ত্রণের বিষয়ে সবচেয়ে বেশি জোর দেওয়ার গুরুত্ব আরোপ করেন তিনি। এছাড়া পৌরসভার উন্নয়ন এবং কৃষির জন্য বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করা হবে বলেও জানান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন সহ সংশ্লিষ্টরা। ইতিমধ্যে তারা কথা হয়েছে, তারা জমি থেকে আজকেই নির্ধারণ করবেন এবং তারা আশা করছেন যে 2027-এর মধ্যেই তারা এখানে ছাত্রভর্তি শুরু করতে পারবে। তো এটা আমাদের জন্য ট্রাইবের জন্য নিঃসন্দেহে ভালো খবর। যে আমরা বিভিন্ন বিষয়গুলো আলোচনা করেছি, আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি মাদক নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আগামী 3রা মার্চ 2 দিনের সফরে বাংলাদেশে আসছেন বলে জানা গেছে। বিএনপি সরকার গঠনের পরেই প্রথম কোনো মার্কিন সরকারের ঊর্ধ্বতন ব্যক্তি বাংলাদেশ সফরে আসছেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে দ্বিপক্ষীয় নানা ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো আলোচ্য সূচিতে থাকবে বলে জানা গেছে। এছাড়া রোহিঙ্গা ইস্যুটিও আলোচনায় স্থান পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সফরকালে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করবেন।
অন্য যে কোনো সময়ের চেয়ে ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ নির্মাণাধীন ভবন পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। রবিউল আলম বলেন, পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায় করলে ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। লাইটার জাহাজে গম সহ প্রয়োজনীয় পণ্য নির্ধারিত সময়ের মধ্যে খালাস না করে মজুত রাখার অভিযোগ রয়েছে। এতে কৃত্রিম সংকট তৈরি হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। সবকিছু আশা করছি এবার ঠিক থাকবে। গতবার মোটামুটি একটা স্বস্তির যাত্রা হয়েছে, এবার তার চেয়ে আরও বেশি মনোযোগী এবং আরও বেশি আপনার তৎপর থাকবে সব সংস্থাগুলি, বিশেষ করে ট্রাফিক বিভাগ, তারপর রয়েছে আমাদের নৌতে কোস্টগার্ড আছে, নৌ পুলিশ আছে, আনসাররা আছে, তারা কাজ করবে এবং আমাদের যে টিম আছে তারাও সার্বক্ষণিক থেকে নিশ্চয়ই অবাধ যাত্রা নিশ্চিত করবে। পরিবহন সেক্টরকে মেসেজ আমরা দিয়েছি, আমি ডেকে বসেছি, কোনো ভাড়া বাড়বে না, আর যারা এইভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর, জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। সরকারি কোনো দপ্তরের কর্মকর্তা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে আসাদুজ্জামান বলেন, দুর্নীতিবাজ কর্মকর্তাদের শুধু চাকরি যাবে না, মামলাও হবে তাদের বিরুদ্ধে। দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইনমন্ত্রী। বাংলাদেশের রক্তের সিঁড়ি বেয়ে ফ্যাসিস্টদের পতন ঘটানো হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় মহাসড়কে উঠেছে। সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর। যদি কোনো দুর্নীতির আশ্রয় কেউ নেয়, শুধু তার চাকরি যাবে, ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে, সেটা হবে না, সাথে তার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলাও হবে। যদি দল মনোনয়ন দেয় তাহলেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যা লিখেছেন ব্যক্তিগত অভিপ্রায়। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন জানান, ঢাকার সমস্যা নিরসন নিয়ে প্রশাসকের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী বর্ষার আগে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া, জলাবদ্ধতা নিরসন নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। বলেন, ঢাকা নির্বাচিত সংসদ সদস্যদের দ্রুত সময়ের মধ্যে নাগরিক সেবা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে ইশরাক হোসেন অভিযোগ করেন, ঢাকা 6 আসনে জামাতের প্রার্থী অস্বাভাবিক হারে ভোট পেয়েছে, যা কল্পনারও বাইরে। ভোটার তালিকা তদন্ত করে দেখা উচিত, এখানকার ভোটার কারা, কোথা থেকে এসেছে। ঢাকা 4 এবং 5 আসনে বিএনপির প্রার্থীদের পরিকল্পিতভাবে হারানোর ক্ষেত্রে ইন্টারিম সরকারের কেউ কেউ সহযোগিতা করেছে বলে অভিযোগ করেন ইশরাক হোসেন। ঢাকা শহরের নাগরিক সমস্যা নিয়ে আজকে থেকে না, দীর্ঘদিন যাবৎ আমি কাজ করে আসছি এবং পার্টির বিভিন্ন ফোরামেও নাগরিক সমস্যা সংক্রান্ত যে কোনো প্রোগ্রামে আমি সবসময় যুক্ত থাকতাম। ঢাকা দক্ষিণের পক্ষ থেকে, ঢাকা উত্তর থেকে জনাব তাবিত আওয়াল ইমিডিয়েট পাস্ট ক্যান্ডিডেট হিসেবে আমরা কাজ করেছি। আমি যেটা সামাজিক মাধ্যমে বলেছি সেটা আমার ব্যক্তিগত অভিপ্রায়, তবে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা অবশ্যই সামাজিক মাধ্যমে হয়তো পুরাটা এইভাবে লেখা যায় না, তার আগে পরে কিন্তু অনেকগুলা কথা রয়েছে। যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং যদি দল মনে করে যে আমি নির্বাচন করব এবং অন্য কেউ করবেন না, তাহলে পরেই আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে চরম বৈষম্যের শিকার হয়েছে বাংলাদেশ, বলেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি মনে করে, বড় কাঠামোতে যাবার মতো আর্থিক অবস্থা নেই, তাই বড় প্রজেক্টে ধীরে চলনীতে চলা উচিত সরকারের। শনিবার রাজধানীতে নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত বিষয়ক মিডিয়া ব্রিফিং করে সিপিডি। গবেষণা প্রতিষ্ঠানটির মতে, বিদায় বেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি করে গেছে অন্তর্বর্তী সরকার। এটি কোনোভাবেই বাংলাদেশের জন্য লাভজনক নয়, তাই যুক্তরাষ্ট্রের সাথে করা চুক্তি থেকে বর্তমান সরকারের সরে আসা উচিত। এ সময় সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দুর্বল ও অস্বচ্ছ প্রক্রিয়ায় নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে।
বিদায়ী গভর্নরকে রেখে দেয়া হলে অর্থনীতি লাভবান হতো বলে মত তার। ইরানের উপর মার্কিন ইসরায়েলের হামলা মূল্যস্ফীতিকে বাড়িয়ে দেবার শঙ্কা তৈরি করছে বলেও মনে করেন তিনি। শুল্ক নিয়ে আলোচনা হচ্ছে, সেটা কি? এটা 35 থেকে কিভাবে আমরা 20-এ কমিয়ে আনতে পারবো, এবং তার জন্য কিছু কিছু প্রকিউরমেন্টের চুক্তি করলেই নাকি আমাদের এটি শেষ হয়ে যাবে। কিন্তু যে এগ্রিমেন্টটা আসলো এটি দেখে আমরা হতভম্ব, আমরা স্তম্ভিত। এই ধরনের একটি চুক্তি কিভাবে একটি সরকার, অনির্বাচিত সরকার করে যেতে পারেন, বা এই দায়টি কিভাবে একটি নির্বাচিত সরকারের কাছে এই সরকার দিয়ে যেতে পারেন? আমার কাছে মনে হয় যে কোনো একটি বিষয় যদি অন্তর্বর্তী সরকারকে নিন্দা জানানোর থাকে, তাহলে এই একটি চুক্তির জন্য আমি আসলে নিন্দা জানাতে চাই। রাজনীতিতে চাঁদাবাজির কোনো স্থান নেই, এটি একটি সামাজিক ক্ষত বলে মন্তব্য করেছেন এফবিসিসিআর প্রশাসক মোহাম্মদ আব্দুর রহিম খান। তিনি বলেন, 18 মাসের অনির্বাচিত সরকারের সময় চাঁদাবাজির অভিযোগ ছিল, যা ব্যবসা বাণিজ্যে প্রভাব ফেলেছে। নির্বাচন পরবর্তী সময়ে স্থিতিশীল ও ব্যবসা বান্ধব পরিবেশ গড়তে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। আমাদের দেশে পাবলিক অর্ডার অ্যাক্ট ব্যবসায়িক আস্থা গড়ে উঠে আইনের শাসন ও স্থিতিশীল পরিবেশের উপর। তবে সাম্প্রতিক বছরগুলোতে কঠোর মুদ্রানীতি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা চ্যালেঞ্জে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমেছে। বেসরকারি খাতের সম্প্রসারণেও এর প্রভাব ফেলেছে। নির্বাচন পরবর্তী এমন প্রেক্ষাপটে সমষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার পাশাপাশি নিরাপদ ব্যবসা পরিবেশের নিশ্চিত করার উপর জোর দিয়েছেন ব্যবসায়ী নেতারা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মতবিনিময় সভায় উঠে আসে চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক জটিলতার নানা বিষয়। অবৈধ চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রিতা ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এসব সমস্যা ব্যবসার ব্যয় বাড়ায় এবং দেশীয় ও বৈদেশিক বিনিয়োগ নিরুৎসাহিত করে। তাই সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা, নীতি নির্ধারক প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক মন্ত্রণালয়গুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। এইখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কেউ যদি প্রতিযোগিতার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে কেউ নিয়োজিত হয়, সেটা প্রতিহত করাই আমাদের কাজ। সেই ক্ষেত্রে আপনারা নিজেরাও আমাদের কাছে অভিযোগ করতে পারেন, অথবা আমাদেরকে ইনফরমেশন দিলে আমরা সুমোটো আমরা মামলা করে সেই ধরনের ব্যবস্থা নিতে পারি। 18 মাসের অনির্বাচিত সরকারের সময়ও চাঁদাবাজির অভিযোগ ছিল বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইর প্রশাসক। বলেন, গণতান্ত্রিক পরিবেশ ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ছাড়া আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকে না। আমরা ঘুরে ফিরেই আজকে আলোচনায় আসছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আরেকটা হলো বাজার ব্যবস্থাপনা। সত্যিকার অর্থে গণতান্ত্রিক পরিবেশ ছাড়া এই দুটোর কোনোটাই স্বাভাবিকভাবে কাজ করার কোনো সুযোগ নেই। দ্বিধা নাই যে এই দুটি ক্ষেত্রে আমাদের সমস্যাও ছিল। জনগণের আস্থা কোথায়? জনগণের আস্থা থাকবে গণতান্ত্রিক ব্যবস্থার উপরে। সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, নির্বাচন পরবর্তী সময়ে স্থিতিশীল ও ব্যবসা বান্ধব পরিবেশ গড়তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। বিশ্বের বিভিন্ন দেশ, এমনকি প্রতিবেশী দেশেও, ইন্ডিয়াতেও জিনিসপত্রের দাম কমে যায়, কাপড় চোপড়ের দাম কমে। ইউরোপে আপনার বড়দিনের আগে পরে দেখবেন যে মার্কেট 6 লাখ হয়ে যায়, মানে এই সমস্ত ওই মূল্যহ্রাসের ইয়াতে। আর আমরা কেমনে জিনিসের দাম বাড়াবো সেই চিন্তায় থাকি। অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সকলের সমষ্টিক প্রচেষ্টার উপরও জোর দিয়েছেন ব্যবসায়ী নেতারা। নাগরিকের জীবন মান উন্নয়ন করবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে দ্বিতীয় বছরে পা রাখল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নানা সীমাবদ্ধতা ও ঘাটতি থাকলেও গত এক বছরে জুলাই গণ অভ্যুত্থান ও জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপোষহীন ছিল এনসিপি, বলছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে বিশ্লেষকদের মতে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন দলটির সামনে সুযোগ ও সম্ভাবনা থাকলেও তা পুরোপুরি কাজে লাগাতে পারেনি এনসিপি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 24 জুলাই আগস্ট রাজপথে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে পতন ঘটে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের। এর 6 মাসের মধ্যেই 28 ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। অন্তর্বর্তী সরকারের পুরো সময় জুড়ে এনসিপির রাজনীতি আবর্তিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে চায় দলটি। এই 1 বছর অতিক্রান্ত হয়েছে, এর মধ্যে যেমন সফলতা আছে,
অনেক সীমাবদ্ধতাও আছে, অনেক অপ্রাপ্তিও আছে। সব মিলে আমাদের 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। তবে বাংলাদেশের মানুষের পক্ষে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পক্ষে এনসিপি সবচেয়ে বেশি দৃঢ়ভাবে, বলিষ্ঠভাবে ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। চ্যালেঞ্জ আছে, কিন্তু জনগণের সমর্থনও আছে, কারণ মানুষ তো আসলে পরিবর্তন চায়, সংস্কার চায়। ফলে আমরা মনে করি মানুষের সমর্থন নিয়ে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি। দল গঠনের 1 বছরের মধ্যে জোটবদ্ধভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে 30টি আসনের মধ্যে 6টিতে জয়লাভ করে এনসিপির প্রার্থীরা। বিষয়টিকে ইতিবাচক বলছেন এনসিপির আহ্বায়ক। 30টা আসনে একটা ভালো বিস্তৃতি হয়েছে। শাপলাকুলির প্রায় 21 লাখ মানুষ শাপলাকুলিকে ভোট দিয়েছে। আমরা সারা দেশে শাপলাকুলি প্রার্থী দিতে পারিনি, এটা জোটের কারণে আমাদের একটা সুযোগ হারিয়েছি। কিন্তু জোট থাকার কারণে আমরা 30টা আসনে খুব ভালো ফাইট দিতে পেরেছি। 6টা আসনে বিজয় সম্ভব হয়েছে জোট থাকার কারণে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনে এনসিপি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ কাজে লাগাতে পারেনি। এইবারের নির্বাচনটা যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে এবং 5 আগস্টকে কেন্দ্র করে হয়েছে, সুতরাং এইবার যে অপরচুনিটি ছিল 300 জায়গায় এনসিপির নেটওয়ার্ক তৈরি করার, সেই সুযোগটা কিন্তু ভবিষ্যতে থাকবে কিনা মানে এটা এখনো বলা যাচ্ছে না। সকল কারণে এনসিপি যতটা অর্জন করতে পারতো ততটা অর্জন করতে পারে নাই। রাজনৈতিক দলের ক্ষেত্রে একটা শূন্যতা আছে, সেই শূন্যতাটা পূরণ করার যদি চেষ্টা সে করতে পারে এবং সেই জায়গাটা যদি তার একটা আপোষহীন ভূমিকা থাকে এবং এই ভূমিকাটা যদি পিপলের জন্য হয় এবং পিপল যদি সেটাকে অ্যাকসেপ্ট করতে চায়, সেক্ষেত্রেই তার ভবিষ্যৎটা উজ্জ্বল। অন্যথায় কিন্তু আমাদের আগের রাজনৈতিক দলগুলো, যত রাজনৈতিক দল হয়েছে, বিএনপি, আওয়ামী লীগ, জামাতের বাইরে, তারা প্রত্যেকে কিন্তু প্যারাসাইট আকারে ছিল। তো এই জায়গায় যেন তারা না যেতে হয়। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের এই রাজনৈতিক দল ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে নতুন বন্দোবস্তের দিশারি হতে পারবে কিনা সেই উত্তর সময় বলে দেবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এদের আগে শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ নিশ্চিত করা হবে বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, রাজস্ব ঘাটতি মেটাতে ব্যক্তি খাতে কর না বাড়িয়ে জিডিপির ওপর জোর দেওয়া হবে। বলেন, এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের কাছে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হবে। সভায় প্রবাসী বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানিও উপস্থিত ছিলেন। ম্লান একটা মন্দা ভাব আছে বিশ্ব অর্থনীতিতে। বহু জায়গায় জিডিপির গতি স্লথ, রপ্তানির গতি স্লথ, যেটি গত 5 মাস যাবত আমরা কনজিকিউটিভ আমাদের একটা ডিক্লাইন আছে রপ্তানিতে। সেই সমস্ত বিভিন্ন কারণে অনেকগুলি প্রতিষ্ঠান কিছু চ্যালেঞ্জের মুখে আছে। তাদের বেতন ভাতা যেন ঠিক মতো পরিশোধ হয়, শ্রমিকরা যেন হাসি মুখে ঈদ করতে পারেন, এই জন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সেগুলি নিব। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতেই পরিকল্পিতভাবে কিশোরীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সকালে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক। বলেন, এই ঘটনায় সবশেষ শনিবার রাতে নুরা ও হজরত আলী নামে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ মামলায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 7 জনে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। গ্রেফতারকৃতদের রিমান্ড আবেদন সহ রবিবার আদালতে হাজির করা হবে। এটার নাম ছিল 9 জন আসামি। এর সাথে ধর্ষণ এবং খুনের সাথে জড়িত ছিল 4 জন। এছাড়াও এই ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠকে জড়িত ছিল আরো 5 জন। টোটাল 9 জন আসামি নাম এজাহারভুক্ত ছিল। তাদের মধ্যে আমরা 4 জন ধর্ষণকারীকেই গ্রেফতার করতে নরসিংদী জেলা পুলিশ সক্ষম হয়। পাশাপাশি যারা সালিশ করেছিল তাদের মধ্যে আমরা 3 জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছি। অর্থাৎ
ধর্ষণ এবং খুন সহ সালিশ যারা করেছে মোট আসামি ছিল 9 জন, তার মধ্যে আমরা 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা মেডিকেল রিপোর্ট পেলে আমরা নিশ্চিত হব যে ধর্ষণ সহ খুন হয়েছে কিনা। পাবনার ঈশ্বরদীতে দুটি আলাদা স্থান থেকে দাদি ও নাতনির লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে বাড়ি থেকে দাদির এবং পাশের ক্ষেত থেকে নাতনির লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ধর্ষণের পর নাতনিকে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধার ছেলে ঢাকার কাজ করতেন, বাড়িতে দাদি ও নাতনি একাই থাকতেন। শুক্রবার রাতে ওই বাড়ি থেকে কান্নার শব্দ শুনেন প্রতিবেশীরা। পরে সকালে বাড়ির উঠানে দাদির লাশ দেখতে পান তারা। নাতনিকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে পাশের একটি সর্ষে ক্ষেতে কিশোরীর লাশ পড়ে থাকতে দেখেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা যে দুর্বৃত্তরা মধ্যরাতে কিশোরী নাতনিকে তুলে নেওয়ার চেষ্টা করলে দাদি বাধা দেন। এ সময় দাদিকে হত্যা করা হয়। এরপর কিশোরীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। লাশ বিবস্ত্র অবস্থায় পাওয়ায় যৌন নির্যাতনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বি ব্রাদার্স কারখানার শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের দুই পাশে প্রায় 18 কিলোমিটার যানজট সৃষ্টি হয়। সকাল থেকে তারা মহাসড়কের মুইকুলি এলাকায় জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন। অবরোধের ফলে দূরপাল্লার যানবাহন সহ স্থানীয় পরিবহনগুলো আটকা পড়ে, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শ্রমিকরা জানান, মুইকুলি এলাকার বি ব্রাদার্স কোম্পানি 2025 সালের ডিসেম্বর ও 2026 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রেখেছে। মালিকপক্ষ কয়েকদিন ধরে তাদের বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও টাকা পাননি তারা। দাবি আদায়ে তাই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মালিকপক্ষের সাথে কথা বলছে পুলিশ। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক ছেড়েছেন বিক্ষুব্ধরা। আমরা 3 মাস ধরে বেতন পাই না, সামনে ঈদ বোনাস পাবো, এগুলো কোনো খবর নাই। 3 মাস ধরে কোনো বেতনই দিতেছে না। মাসে বেতন তো দেয় না, 3-4 মাস পরে পরে বেতন দেয়। আর এদিকে আমরা প্রত্যেক মাসে কি রাস্তায় দাঁড়া টাকা নিমু? আমরা আটকাই যে জনগণ শাস্তি 3 মাস ধরে বেতন দিতে না, তো মেল চালাকে মেল বন্ধ করে তো করা। দ্বিতীয় দিনেও জমেনি বইমেলা। এমনকি শিশু প্রহরের মূল আকর্ষণ সিসিমপুরের হালুম টুকটুকির চরিত্র এখনও প্রস্তুত হয়নি। তবে বইপ্রেমীদের পদচারণায় শীঘ্রই মেলা জমে উঠবে বলে প্রত্যাশা প্রকাশকদের। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। নির্বাচনের কারণে এবারের বইমেলা কিছুটা দেরিতে শুরু হয়েছে, তাই এখনও পুরোপুরি জমে ওঠেনি। শিশু কিশোরদের জন্য বইমেলার বিশেষ আয়োজন শিশু প্রহরের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মেলায়। তোমরা কি গল্প শুনতে চাও? প্রতিবারের মতো এবারও শিশুদের জন্য বিশেষ আয়োজন শিশু কর্নার বা শিশু চত্বরটি সোহরাওয়ার্দী উদ্যানের কেন্দ্রে স্থাপন করা হয়েছে। এবার শিশু চত্বরে মোট 160টি স্টলে 63টি প্রকাশনার বই এসেছে। প্রতি শুক্র ও শনিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে শিশু প্রহর। বইমেলাতে এসেছি, দেখি ভালো লাগলে কিনবো। বাবার সাথে এসেছি এবং বই কিনছি। আমি আম্মুর সাথে এসেছি আর পাপার সাথে। কোমলমতি শিশুদের বিনোদনের জন্য পাপেট শো, চিত্রাঙ্কন ও বায়োস্কোপের আয়োজন করা হয়েছে। তবে শিশু চত্বরের বিশেষ আকর্ষণ হালুম টুকটুকির মতো সিসিমপুরের প্রিয় চরিত্রগুলো এখনো শুরু হয়নি। তবে পরিবারের সাথে বই কেনার আনন্দ দেখা গেছে শিশু কিশোরদের মাঝে। মার সাথে এসেছি বই কিনতে। কোন বইটা পছন্দ হয়েছে তোমার? প্রিন্সেস বইটা। আমি 3টা বই কিনতে এসেছি। আমি এই যে এগুলা ভেহিকলস আর এবিসিডি। সময় কিছুটা কমিয়ে এবারের বইমেলা শুরু হলেও বেচা বিক্রি নিয়ে প্রকাশকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিগত বছরের তুলনায় তো একটু বছর অবস্থাটা অনেকটাই খারাপ, এই আর কি, বেশি ওরকম চাপ নাই এবছর। কালকে যেরকম শিশু প্রহর ঘোষণা করার পরে বাচ্চাদের অনেক সাড়া পেয়েছি আমরা। তারপরে তারা দেখছে, বই কিনছে। হয়তো কেনাকাটা এখন কম, কিন্তু তারা পছন্দ করছে। আরো সময় আছে, দেখা যাবে। ইনশাল্লাহ আশাবাদী আমি। এবারের অমর 21 বইমেলা চলবে 15 মার্চ পর্যন্ত। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মানুষের ভাগ্য বদলাতে চায় সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। দুর্নীতি দূর করতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা। ঈদে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা, দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো ছাড় নেই, হুঁশিয়ারি মন্ত্রীদের।
চাঁদাবাজি বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ চায় এফবিসিসিআই, গণতান্ত্রিক পরিবেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সময় থাকায় ধন্যবাদ সবাইকে।